আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আচ্ছা, যারা ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর তোমরা স্ক্রিনটাও ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, দ্রুত একটু যুক্ত হয়ে যাও সবাই, আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটা শুরু করব। একটু কমেন্ট করে জানাও। ওকে, সবাই বলতেছো যে সব ঠিক আছে। হাসনা জাহান, খালিদ বিন মুত্তালিব। ওকে, তো চল আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা পাকিস্তান আমল পড়বো, তারপর ভাষা আন্দোলন পড়বো। ঠিক আছে, আর মাঝখানে একটু আরো কিছু পড়বো। ওকে, তো চল আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমে পড়বো পাকিস্তান আমল। হ্যাঁ, তো এই যে পাকিস্তান পাকিস্তান আমল পড়তে গেলে অবশ্যই পাকিস্তান শব্দটার সাথে আমাদের একটু পরিচিত হওয়া লাগবে। তো এই পাকিস্তান শব্দটি সর্বপ্রথম ইউজ করে কে, বা সর্বপ্রথম তৈরি করে কে? বা ফাদার অফ দ্য ওয়ার্ড পাকিস্তান। ঠিক আছে, মানে পাকিস্তান শব্দটি জনক কে, তৈরি করে কে? সেটা হলো চৌধুরী রহমত আলী। ঠিক আছে, চৌধুরী রহমত আলী নামক একজন লোক ছিল, সে কি করে পাকিস্তান শব্দটি তৈরি করে। এবং আর একটা ইনফরমেশন জানা রাখো তোমরা, সেটা হলো চৌধুরী রহমত আলী, সেটা উনি ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। হ্যাঁ, উনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের। ওকে, তারপরে দেখো বলছে যে সাংবিধানিকভাবে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে? সেটা হলো 29 জানুয়ারি 1956। ঠিক আছে, ওই যে আমরা গতদিন পড়লাম না, দ্বিজাতি তত্ত্ব পড়ছিলাম, তো তখন থেকে আসলে আমাদের এইটুকু অংশকে পূর্ব বাংলা নামে পরিচিত ছিল, আমরা ছিলাম পূর্ব বাংলা। ঠিক আছে, আর ভারতের ওই যে আসাম, ওইটুকু ছিল কি পশ্চিম বাংলা। ঠিক আছে, পশ্চিমবঙ্গ বা পশ্চিম বাংলা, তো দুইটা ভাগে ভাগ করা ছিল। কিন্তু পরবর্তীতে আসলে পাকিস্তানের সাথে যখন একটু ঝামেলা চলতে শুরু করে পাকিস্তান জন্মের পর, ঠিক আছে, এবং ইন্ডিয়ার পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, ঠিক আছে, তখন আলটিমেটলি আমরা তো পাকিস্তানের ভিতরে পড়ে যাই। তো তখন কি হয় যে আমাদের পূর্ব বাংলার নাম এটা পাকিস্তানিরা কেটে দেয়। ঠিক আছে, কেটে কি করে পূর্ব বাংলার নাম কেটে পূর্ব পাকিস্তান নাম দেয়। ঠিক আছে, এটা কবে দেয়? 29 জানুয়ারি 1956 সাল। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়? তার মানে পাকিস্তানের যে গণপরিষদ ছিল, দেখো পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে, এটা হলো করাচিতে। কোথায়? করাচিতে, পাকিস্তানের করাচিতে। আর এটা হলো তোমার ডেটটা কবে ছিল? 23 ফেব্রুয়ারি 1948 সাল। ঠিক আছে, এরকম আরো অনেক ইনফরমেশন পাবা। ঠিক আছে, তোমরা যেসব জিকে বই বাজারে পাও বা অনেক জিকে বই আছে, এই টাইপের অনেক ইনফরমেশন আসে, কিন্তু সবগুলো ইনফরমেশন লাগে না, আসার কথাও না। ঠিক আছে, কিন্তু এই ইনফরমেশনটা লাগবে, এই জন্য আমি শুধু এটা এখানে রাখছি। কেমন? ওকে, আশা করি এটা বললেই না। তারপরে দেখো এখানে বলছে যে প্রথম গণ পরিষদের সদস্য কতজন ছিল? সেটা হলো 69 জন। ঠিক আছে, এটা একটু মনে রাখো, 69 জন। তারপরে দেখো বলছে প্রথম শাসনতন্ত্র কার্যকর হয় কবে? সেটা হলো 23 মার্চ 1956 সালে। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তারপরে এখন আসছে আমাদের তো পুরো পাকিস্তান রাষ্ট্র তো কি বললাম যে পাকিস্তান রাষ্ট্র তো আমাদের তৈরি হইলো, পাকিস্তানও তৈরি হইলো, ভারতও তৈরি হইলো। ঠিক আছে, এখন পাকিস্তান নিয়ে একটু পড়াশোনা করি আমরা, যে পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী, গভর্নর, প্রধানমন্ত্রী, ঠিক আছে, প্রেসিডেন্ট, এরা কে কে ছিল এগুলো একটু জানা দরকার। ঠিক আছে, তো দেখো আমি এখানে কয়েকটা ছক করে দিচ্ছি এবং ছকগুলা একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। ছকগুলা খুবই ইম্পর্টেন্ট, একদম টিটিএম করে পড়বা। হ্যাঁ, টিটিএম,
টানা টানা মুখস্থ, ঠিক আছে। ওকে, তো এখন দেখো এখানে বলছে প্রথম মুখ্যমন্ত্রী। পূর্ব বাংলার প্রশ্ন আসতে পারে, পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানে, যেটাই আসুক অ্যান্সার কিন্তু একই। হ্যাঁ, যে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বা পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী সেটা কে ছিল? সেটা ছিল খাজা নাজিমুদ্দিন। তারপরে আছে ভাষা আন্দোলনের সময়, এটাও কিন্তু খুব আসতে পারে যে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? সেটা হলো নুরুল আমিন। খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এটা বিসিএস কয়েকবার আসছে, ম্যাটে আসছে কিনা আমার সঠিক খেয়াল নাই, আসতে পারে, ঠিক আছে, না আসলেও খুব ইম্পর্টেন্ট যে ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল। আর পূর্ব পাকিস্তানের শেষ মুখ্যমন্ত্রী কে ছিল? সেটা হলো আতাউর রহমান খান, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে নিচে আসো, আচ্ছা দেখো, এখন দেখবো আমরা যে পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের গভর্নর, ঠিক আছে, গভর্নরটা দেখি। প্রথম গভর্নর কে ছিল? দেখো চার্লস বোন, খুব ইম্পর্টেন্ট। চার্লস বোন ছিল কি প্রথম গভর্নর। 2 নাম্বার ছিল ভাষা আন্দোলনের সময় কে ছিল? সেটা হলো মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন, ঠিক আছে। ভাষা আন্দোলনের সময় কে ছিল? ফিরোজ খান নুন। এত বড় নাম মনে না রাখলে শুধুমাত্র ফিরোজ খান নুন এতটুকু মনে রাখো। হ্যাঁ, তাও যদি না পারো এই নুন কথাটা মনে রাখো, ঠিক আছে। ওকে, ওকে, তারপরে দেখো শেষ গভর্নর কে ছিল? লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, ঠিক আছে। এত বড় নাম মনে না রাখতে পারলে আবদুল্লাহ খান নিয়াজি নামটা শুধু মনে রাখো। আর স্বাধীনতার ঘোষণার সময় গভর্নর কে ছিল? টিক্কা খান, ঠিক আছে। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে স্বাধীনতার ঘোষণার সময় তোমার পাকিস্তানের গভর্নর কে ছিল। তারপরে এখন আসি পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? তো দেখো এখানে বলছে প্রথম প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান। তারপর বলছে ভাষা আন্দোলনের সময়, ভাষা আন্দোলনের সময় কে ছিল? খাজা নাজিমুদ্দিন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট যে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? সেটা ছিল খাজা নাজিমুদ্দিন। ওকে, এবং বিজয় লাভের সময় কে ছিল? বিজয় লাভের সময় ছিল নুরুল আমিন। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, নুরুল আমিন বিজয় লাভের সময় কে ছিল। ওকে, তারপরে আসি পাকিস্তানের প্রেসিডেন্ট। দেখো প্রথম প্রেসিডেন্ট কে ছিল? ইস্কান্দার আলী মির্জা। এবং বিজয় লাভের সময় কে ছিল? ইয়াহিয়া খান, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা যখন দেখো একটা জিনিস তোমরা রিলেট করতে পারবা, সেটা হলো যে আমরা ছোট থেকে যে পড়ে আসছি, ঠিক আছে, বাংলাদেশের বিশ্ব পরিচয় বই বা সমাজ বই যেটাই বলো না কেন, এই বই কিন্তু আমরা আলটিমেটলি এই যে ইয়াহিয়া খান, ঠিক আছে, ইয়াহিয়া খান, আর একটা যে আমরা একটু আগে বললাম, ঠিক আছে, এই যে কি বললাম যে এই যে খাজা নাজিমুদ্দিন, সরি টিক্কা খান, এই টিক্কা খান আর হলো কি ইয়াহিয়া খান, এই দুইজনের কথা আমরা বেশি পড়ছি, তাই না। তো আলটিমেটলি দুইজন আমাদের কাছে পরিচিত মুখ। তো এক পরিচিত মুখে হওয়ার কারণ কি? কারণ আমরা শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাসগুলোই পড়তাম তখন বা ছোট থেকে পড়ে আসতেছি। তো যেহেতু এরা বিজয় লাভের সময় ক্ষমতায় ছিল, এজন্য এদের ইতিহাসে আমরা বেশি পড়ছি, ঠিক আছে। ওকে, তারপর এখন আসি আমরা বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। এটা একটু আমাদের জানা দরকার, ঠিক আছে, কারণ এই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগই বর্তমান যে আমাদের দেশে আওয়ামী লীগ ছিল, এখন তো আর নাই, তাই না। এই যে আওয়ামী লীগ ছিল, এই আওয়ামী লীগটাই হলো বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। এটা প্রথমে ছিল এই নাম যে বাংলাদেশ আওয়ামী মুসলিম, পরবর্তীতে এই নাম বাংলাদেশ আওয়ামী লীগ নামে মানে করা হয় আর কি। তো আমরা সবকিছুই দেখবো। ওকে, তো আমি একটু সারমর্মটা বলে নেই, ঠিক আছে। দেখো এখানে বলছে যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে? সেটা হলো 23শে জুন 1949 সালে। 23শে জুন 1949 সাল, খুব ইম্পর্টেন্ট। এবং এটা আসলে এই দলটা প্রতিষ্ঠিত করে হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ঠিক আছে। সে হলো এই দলের সভাপতি ছিল এবং সেই হলো এই দলটা মানে কি করে তৈরি করে। এবং যখন বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ দলটা তৈরি হয়, তখন এই দলের সভাপতি ছিল বা প্রেসিডেন্ট ছিল হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু এটার যে যুগ্ম সাধারণ সম্পাদক, সেই যুগ্ম সাধারণ সম্পাদক বা যুগ্ম সম্পাদক ছিল হলো শেখ মুজিবুর রহমান, ঠিক আছে। শেখ মুজিবুর রহমান মানে একদম গঠনকালে যখন এই দলটা গঠন করা হয়, তখন কোন পদে ছিল? সে ছিল যুগ্ম আহ্বায়ক, হ্যাঁ, যুগ্ম আহ্বায়ক, হ্যাঁ। ওকে, তারপরে দেখো এখানে আরো কিছু বলছে যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের বর্তমান নাম কি? যেটা বর্তমান নাম কি? বাংলাদেশ আওয়ামী লীগ, তাই না। ওকে, এটা তো আমরা জানি অলরেডি। তারপর দেখো বলছে কি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কোথায়? এটা দেখো এখানে অনেক বড় একটা লাইন দিছে, ঠিক আছে, যে কোথায়? ঢাকার গোপীবাগের কে এম দাস লেনে রোজ গার্ডেন এক কর্মী সম্মেলনে, ঠিক আছে। তো এখন বলবো যে এত বড় লাইন এখান থেকে প্রশ্ন কেমনে আসবে, ঠিক আছে। তো এত বড় লাইনের প্রশ্ন আসলে আসে না, ঠিক আছে, কিন্তু আমি এই প্রশ্নটা বিসিএস এর প্রশ্ন দেখছি আসছে, এই জন্য আমি এখানে দিছি, তা নাহলে দিতাম না।
যেহেতু বিসিএস আসছে এর জন্য কি এটা আসতে পারে আমাদের, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। ওকে, তারপর দেখো এখানে বলছে যে এই যে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, এই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কবে? এই যে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, এখান থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়, বাদ দেয় তো তাহলে কি থাকে? বাংলাদেশ আওয়ামী লীগ, এটা তো এখন বর্তমান নামে যে বাংলাদেশ আওয়ামী লীগ, ঠিক আছে। ওকে, তারপর বলছে এখানে যে এই নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কবে? এটা হলো 21 অথবা 23 অক্টোবর, বা 21 থেকে 23 অক্টোবরের ভেতরে 1955 সালে, ঠিক আছে। এবং এখানে এর সাথে আর একটা ইনফরমেশন মনে রাখো, সেটা হলো দলের তৃতীয় কাউন্সিলে, ঠিক আছে, দলের 3 নাম্বার কাউন্সিলে এটা বাদ দেওয়া হয়। তোমার কাজ করছে দলে কয় নাম্বার কাউন্সিলে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম দলটা বাদ দেওয়া হয়, ঠিক আছে, মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। ওকে, তারপরে আসো যে শেখ মুজিবুর রহমান সভাপতি নির্বাচিত হন, সেটা 1966 সালে। ওই যে বললাম যে যখন কি বলে যে যখন বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় তখন শেখ মুজিবুর কোন পদে ছিল? এই যে দেখেন বল, যুগ্ম সম্পাদক, হ্যাঁ, যুগ্ম আহ্বায়ক না তো, সরি, যুগ্ম সম্পাদক, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান, এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব। তাহলে যুগ্ম সম্পাদক কে ছিল? শেখ মুজিবুর রহমান। কিন্তু সারা জীবনে তো তিনি যুগ্ম সম্পাদক থাকবেন, অবশ্যই তার প্রমোশন হবে, এবং প্রমোশন হইতে হইতে 1966 সালে কি হয়? সে সভাপতি পদে নির্বাচিত হয়, ঠিক আছে। ওকে, তাহলে প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিল? মাওলানা আব্দুল হামিদ খান বাসির, আমরা অলরেডি পড়ে আসছি। আর এখানে আরেকটা ইনফরমেশন দিচ্ছে, দেখো যে সাধারণ সম্পাদক কে ছিল? সেটা হলো শামসুল হক, ঠিক আছে, সাধারণ সম্পাদক কে ছিল? সেটা হলো শামসুল হক, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এতটুকু যে পড়ালাম, এর ভিতরে কার কোনো প্রশ্ন আছে কিনা বল? এখন যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ভাষা আন্দোলন শুরু করব, ঠিক আছে, বলো যতটুকু পড়ালাম এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কি না? থাকলে কমেন্টে জানাও, না আর যদি ক্লিয়ার হয় সেটাও জানাও, তাহলে আমরা ভাষা আন্দোলন শুরু করব। আচ্ছা, সবাই আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখন নেক্সট টপিকে যাই, ভাষা আন্দোলন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং মেডিকেলের জন্য যদি বলো যে ভাইয়া মেডিকেলের জন্য আমি এখন ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি, মেডিকেল ভর্তি পরীক্ষা, লাস্ট টাইম আমি জিকে থেকে কোন টপিকটা পড়বো, ঠিক আছে, সেটা হবে হলো ভাষা আন্দোলন, ঠিক আছে। ভাষা আন্দোলন খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন সবচাইতে বেশি, ঠিক আছে। তো যদি পরীক্ষা দিতে যখন যাবা সকালবেলা, তখন মনে করো যে করবা, কি বলে, এটা পড়তে যাবা, ঠিক আছে। ওকে, তাহলে ভাষা আন্দোলন শুরু করি। আর তোমাদের আরো সমস্যা আছে কিনা একটু বলো। আমার এখানে একটু কমেন্ট দেরিতে আসে, দুই একজন কেবল মাত্র বলতেছে যে ক্লিয়ার ভাই, ঠিক আছে। ও আচ্ছা, একজন কমেন্ট করছে যে আওয়ামী লীগ নামের অর্থ কি, ঠিক আছে। হ্যাঁ, আওয়ামী কোন নাম, কেন নাম দেয় না, এর মানে কি আছে? আচ্ছা দেখো, হ্যাঁ আওয়ামী মানে কি ভাইয়া বলতেছি, অর্ণব চাকলাদার। আর সবার ক্লিয়ার ভাই, ওকে। আচ্ছা দেখো, আওয়ামী, ঠিক আছে, আমি এখানে লিখে দিই আওয়ামী, এই আওয়ামী শব্দটা আসছে হলো আওয়াম শব্দ থেকে, আওয়াম, হ্যাঁ, এটা হলো একটা উর্দু শব্দ, সম্ভবত উর্দু একটা শব্দ, এটা আওয়াম, এর অর্থ হলো জনগণ, ঠিক আছে, জনগণ। তো জনগণের একটা লীগ বা দল,
এই টাইপের কিছু একটা বুঝাইতে চাইছিল, এই জন্য আসলে আওয়ামী লীগ শব্দটা ইউজ করছিল। হ্যাঁ, কিন্তু আওয়ামী কিন্তু আসলে এটা বাংলা নাম থেকে আসে নাই, ঠিক আছে? কোন নাম থেকে আসছিল? উর্দু থেকে আসছিল। আওয়ামা হলো একটা উর্দু শব্দ, উর্দু, এর অর্থ হলো কি? জনগণ, ঠিক আছে? তো তারা বুঝতে চাইছিল যে এটা একটা জনগণের দল, সর্বসাধারণের একটা দল, ঠিক আছে? এই জন্য আসলে এই নামটা দিছিল যে আওয়ামী লীগ। ক্লিয়ার ভাইয়া? ওকে, তারপরে চলো আমরা, হ্যাঁ ওকে ঠিক আছে, তারপরে দেখো আমরা এখানে শুরু করি যে ভাষা আন্দোলনের সাথে একটা কি বলে যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো তমুদ্দিন মজলিস। ঠিক আছে, তমুদ্দিন মজলিস এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। ঠিক আছে, যেহেতু ভাষার সাথে সংস্কৃতির একটা বিষয় আছে আমাদের, তাই না? তো অবশ্যই এখানে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জড়িত থাকবে। তো এই জন্য ভাষা আন্দোলন সেটা ত্বরান্বিত করার জন্য, ঠিক আছে, তমুদ্দিন মজলিস নামে একটা সংগঠন করা হয়েছিল, এবং এটা ছিল কি একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, ওকে। এবং আমরা যদি নেক্সট পেজে যাই, দেখো যে এই তমুদ্দিন মজলিসটা কবে গঠিত হয় সেটা এখানে বলছে। হ্যাঁ, দেখো দেখো যে 1947 সালের 1 সেপ্টেম্বর, 1947 সালের 1 সেপ্টেম্বর কি হয়? তমুদ্দিন মজলিস গঠিত হয়। এবং এটা কার নেতৃত্বে গঠিত হয়? আবুল কাসেমের নেতৃত্বে, অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে কি হয়? এটা গঠিত হয়। ওকে, তারপরে দেখো বাংলা ভাষার দাবি। এই যে আমাদের বাংলা ভাষার দাবি, সেটা কবে থেকে শুরু হয়েছিল, কে কে শুরু করছিল, এগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, তো দেখো বলছে বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান সর্বপ্রথম ধীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, উনি কে কখন সর্বপ্রথম, ঠিক আছে, সর্বপ্রথম, খুবই ইম্পর্টেন্ট, সর্বপ্রথম কে জানায় দাবি জানা হলো ধীরেন্দ্রনাথ দত্ত। কবে জানান? 23 ফেব্রুয়ারি 1948 সাল, 23 ফেব্রুয়ারি 1948 সাল। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ঝামেলাটা হয়েছে কোথায়? ঠিক আছে, দেখো ঝামেলাটা হয়েছে কোথায়। আমি আসলে মনে করি যে আমাদের এই যে ভাষা নিয়ে এত ঝামেলা, তারপর আমাদের পাকিস্তানের সাথে যত ঝামেলা, এই ঝামেলাটা শুরু হয়েছে তোমার বঙ্গভঙ্গ থেকে। ঠিক আছে, তো বঙ্গভঙ্গ না হলে এত ঝামেলা হইতো না। দেখো বঙ্গভঙ্গ যখন হয়েছিল, আলটিমেটলি কি হয় যে বাংলা ভাষার মানুষদেরকে এই এক পাশে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কোন পাশে পাঠিয়ে দেওয়া হয়? এই যে মনে করো যে ইন্ডিয়ার একদম সাইটে যেখানে বর্তমান বাংলাদেশ আছে আর পশ্চিমবঙ্গটা আছে, ঠিক আছে, এইখানে সকল বাঙালিরা চলে আসে। এখন তো আমরা এখানে বাঙালিরা আছি, কলকাতার মানুষরা বাঙালি আর আমরা বাংলাদেশি মানুষরা বাঙালি। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি হয় কি যে মানে বাঙালিরাও আসে, প্লাস এখানে আরো দুইটা ভাগে ভাগ হয়, একটা হলো মুসলিম, একটা হলো হিন্দু। মুসলিমরা বাংলাদেশে থাকে আর হিন্দুরা কোথায়? যে পশ্চিমবঙ্গে থাকে, তাই না? তো দেখো যে এখানে বাঙালি প্লাস মুসলিম, ঠিক আছে, একে তো আমরা মুসলিম, 2 নাম্বার হলো কি আমরা বাঙালি। তো মুসলিম এবং বাঙালি হওয়ার কারণে আমরা একদম ছোট্ট একটা জায়গায় পড়ে যাই। ঠিক আছে, আর ওই পাশে পাকিস্তানের এরিয়াতে ওইখানে মুসলিম, কিন্তু তারা কি থাকে? উর্দু ভাষার মানুষরা থাকে। ঠিক আছে, এর কারণে হয়েছে কি যে জনগণ কিন্তু আমাদের বেশি। ঠিক আছে, মানে আমাদের সংখ্যা, আমরা ছিলাম সংখ্যাগরিষ্ঠ, বাঙালি যারা কথা বলতো তারা ছিল সংখ্যাগরিষ্ঠ। তারপরেও শুধুমাত্র আয়তনের দিক থেকে পাকিস্তান বড় হয়, পশ্চিম পাকিস্তান বড় হওয়ার কারণে কি হয়? তারা বাংলাকে অবহেলা করে। ঠিক আছে, তো বঙ্গভঙ্গের কারণে যদি আমরা এই পাশে না আসতাম, আমি মনে করি যে এত বড় ঝামেলাটা হইতো না। ঠিক আছে, ওকে। যাই হোক, তো আলটিমেটলি যেটা বললাম যে ঝামেলা শুরু হয়। ঠিক আছে, যে আমরা বেশি মানুষ বাংলাতে কথা বলার পরে আসলে বাংলা ভাষা থেকে তারা রাষ্ট্রভাষা দিতে যাচ্ছিল না। ঠিক আছে, তো আসলে ঝামেলাটা হয়েছে কি, আমি বলি শোনো। এই যে যারা সরকার থাকে তাদের কিছু কিছু মনে করো যে কি বলে যে, আচ্ছা যদিও আমরা পড়ার বাইরে একটু কথা বলতেছি, কিন্তু এগুলো দরকার আছে। হ্যাঁ, এগুলা মানে আমাদের লাইফের সাথে, ডে টু ডে লাইফের সাথে এগুলো মনে করো যে একটু জড়িত। যে যে সরকারি ক্ষমতায় থাকুক, সরকারের কিছু কিছু ভুলের কারণে, তাদের কিছু সিদ্ধান্তের ভুলের কারণে, বা তাদের কিছু কথাবার্তার ভুলের কারণে, মানে এটা অনেক বড় একটা ইফেক্ট ফেলতে পারে তাদের ক্ষমতার ক্ষেত্রে। যেমন আমরা এই যে আওয়ামী লীগের ক্ষেত্রে দেখলাম, শেখ হাসিনার ক্ষেত্রে। হ্যাঁ, তো কিছু কিছু জিনিস যদি তারা একটু মেনে নিত, যেমন কোটার বিষয়টা যদি তারা মেনে কিন্তু নিছে, পরবর্তীতে কিন্তু লাভ হয় না। সে মানাটা যদি প্রথম দিকে মানতো, এত কিছু হইতোই না। ঠিক আছে, প্রথম দিকে মানে নেই, মানা ঠিকই মানলো, পরে মানলো, কিন্তু লাভ হইলো না। ঠিক আছে, আবার ছাত্র আন্দোলন যখন বেড়ে গেছিল, তাহলে ছাত্র আন্দোলন বেড়ে গেছে ঢাকা ভার্সিটিতে, তো এটা একটা পরিবেশ বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা ভালো না, ঢাকা ভার্সিটির অবস্থা ভালো না, আন্দোলনটা অনেক বড় পর্যায়ে চলে গেছে। তো তখনও তাদের বোঝা উচিত ছিল যে জিনিসটা আপোষ করে নেওয়া উচিত, কিন্তু না, তারা আরো উস্কানিমূলক কথাবার্তা বললো,
যেটা দেখে নেওয়ার জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট, এই জিনিসগুলো, এই যে টাইপের কথা, তারপর কিছু সিদ্ধান্তের ভুল, এই জিনিসগুলো আসলে তাদের কিন্তু ক্ষমতাচ্যুত করছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে দেখো পাকিস্তানের আমলে, পাকিস্তান থেকে যে আমরা স্বাধীনতা অর্জন করলাম, বাংলাদেশ অর্জন হয়েছিল, তো এখানেও পাকিস্তানে কিছু ভুল ছিল। যেমন এখানে দেখতেছি ম্যাক্সিমাম মানুষ বাংলায় কথা বলে, তো আমরা তো এখানে কিন্তু দেখো প্রথমে কি করছিল যে উর্দুর পাশাপাশি বাংলাকে, ঠিক আছে, উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করতে বলছিল। আমরা কিন্তু বলি নাই, বা কেউ কিন্তু বলে নাই যে উর্দু বাদ দেন বাংলাকে রাষ্ট্রভাষা করেন, তা কিন্তু বলা হয়নি। বলছে উর্দু এবং ইংরেজি দুইটা রাষ্ট্রভাষা আছে, সমস্যা নেই, তার সাথে বাংলাকেও করেন। এটা তো বিষয় না। পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে মনে করো 10টা 20টা করে মনে করো যে ভাষা রাষ্ট্রভাষা। ঠিক আছে, তো পাকিস্তান সরকার যদি তখন এটা মাইনে নিত, ইজি একটা জিনিস, হ্যাঁ মাইনে নিলাম, সমস্যা নাই, তাহলে কিন্তু এত ঝামেলা হইতো না। ঠিক আছে, তো এই জন্য বললাম ছোট ছোট জিনিসগুলা মাঝে মধ্যে অনেক বড় বড় পাকা ধারণ করে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে কি বলছে যে বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয়া হয় কত তারিখে, সেটা হলো 11 মার্চ 1948 সালে। এই যে আমরা কত তারিখে মাতৃভাষা দিবস পালন করি, 21শে ফেব্রুয়ারি, কিন্তু আগে এই 11 মার্চ 1952 সাল পর্যন্ত, হ্যাঁ 1952 সাল পর্যন্ত এই 11 মার্চকেই রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালন করা হতো। যেখানে বলছে যে 1948 সাল থেকে 52 সাল পর্যন্ত প্রতি বছর ভাষা দিবস পালন করা হতো কত তারিখে, 11 মার্চ। ঠিক আছে, পরবর্তীতে এই যেখানে বলছে দেখো, এই যে পরবর্তীতে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করে 1953 সাল থেকে। তার মানে আমরা 52 সাল পর্যন্ত 11 মার্চকে ইউজ করছি ভাষা দিবস হিসাবে। তাহলে 52 সাল পর্যন্ত যদি 11 মার্চকে ইউজ করি, তার মানে কি নিশ্চয়ই তারপরে বছর থেকেই 21শে ফেব্রুয়ারি হয়ে যাবে। তাহলে কত হবে, এখানে যদি 52 সাল হয় তাহলে কি হবে, 53 সাল। এভাবে মনে রাখবে, হ্যাঁ একটা মনে রাখলে একটা মনে রাখার দরকার নাই, বা এবার আমরা একটার সাথে আর একটা মনে রাখতে পারবো। ওকে, তাহলে এখানে কি হইলো যে এটা পড়ছি। ওকে, তারপরে এখানে দেখো যে বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসেবে সংবিধানে স্বীকৃতি পায় কবে, সেটা হলো 1956 সালে। ঠিক আছে, দেখো স্বীকৃতি কিন্তু ঠিকই দিছে। ঠিক আছে, মানে একদম আওয়ামী লীগের মতো, যে আওয়ামী লীগ কোটাটা মানে করে দিছে, কোটাটা তুলে দিল ঠিকই, কিন্তু কখন, যখন ক্ষমতা যায়। ঠিক সেম ভাবে দেখো বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানের স্বীকৃতি কিন্তু ঠিকই দিছিল, কবে দিছিল, 56 সাল। আর যে 52 সালে এত ঝামেলা হইলো। ঠিক আছে, তো এগুলা সিদ্ধান্তটা যদি প্রথমে নিতে এত ঝামেলা কিন্তু হইতো না। ঠিক আছে, ওকে। তারপর দেখো এখানে কি বলছে যে ভাষা আন্দোলনের মুখপাত্র কি ছিল, মুখপাত্র ছিল সাপ্তাহিক সৈনিক। মুখপাত্র কি ছিল, সাপ্তাহিক সৈনিক পত্রিকা, এটা একটা পত্রিকা ছিল সাপ্তাহিক সৈনিক, এটা একটু মনে রাখো কেমন। ওকে, তারপরে দেখো বলছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল 8 ফাল্গুন 1358 সাল, এবং এটা কি বার ছিল, বৃহস্পতিবার। এটা কি বার ছিল ভাইয়া, বৃহস্পতিবার। 1 মিনিট, চার্জারটা লাগাইনি। ওকে, তাহলে 1952 সালের বাংলায় কত, 21শে ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল কত, 8 ফাল্গুন 1357 সাল। খুব ইম্পর্টেন্ট এটা, বাংলা সালটা মনে রাখা, এবং কি বার ছিল এটাও ইম্পর্টেন্ট, বৃহস্পতিবার। ক্লিয়ার, ওকে। তারপর আসি শহীদ মিনার নিয়ে। এখন আমরা শহীদ মিনার নিয়ে পড়বো। হ্যাঁ দেখো, বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে, যে আমাদের বর্তমান যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, হ্যাঁ ঢাকায় যে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার আছে, যেখানে আমরা প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতে টিভিতে দেখি যে প্রধানমন্ত্রী, ঠিক আছে, তারপরে কি বলে যে প্রেসিডেন্ট, ঠিক আছে, রাষ্ট্রপতি, এরা যে যা ফুল দেয় যেই শহীদ মিনার, সেটা হলো কি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এবং এটার ভিত্তিপ্রস্তর কবে স্থাপিত হয়, সেটা হলো 21শে ফেব্রুয়ারি 1956 সাল। ঠিক আছে, ভিত্তি মানে একদম বেস। ঠিক আছে, বেসটা তৈরি হয় কবে, সেটা হলো 1956 সালে 21শে ফেব্রুয়ারি। ওকে, তারপরে দেখো বলছে যে বর্তমান শহীদ মিনার উদ্বোধন করা হয় কবে, 21শে ফেব্রুয়ারি 1963 সাল। তো আলটিমেটলি দেখো এখানে একটা ট্রিক্স আছে, সেটা হলো দেখো সবগুলাই কিন্তু 21শে ফেব্রুয়ারি, এটা 21শে ফেব্রুয়ারি, এটাও 21শে ফেব্রুয়ারি, এটাও 21শে ফেব্রুয়ারি। তো তোমরা শুধু এখানে সালগুলা মনে রাখবা, আর যেগুলা ডেট আলাদা 21শে ফেব্রুয়ারির বাইরে সেগুলা ডেট মনে রাখবা। ঠিক আছে, বাদ বাকি সবগুলা শুধু সালটা মনে রাখবা, ডেটটা কিন্তু 21শে ফেব্রুয়ারি হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে আসো কি বলছে যে বর্তমান শহীদ মিনারের স্থপতিকে, বর্তমান যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেটা স্থপতিকে হামিদুর রহমান। ঠিক আছে,
তারপর বলছে দেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত, সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, যারা সেকেন্ড টাইমার আসছো বা যারা এখনো দেও নাই, তারা দিবা, দেখবা যে জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটিতে যখন ঢুকবা, ঠিক আছে, ভিতরে মনে করো যে যে এরকম টাইপের মনে করো যে একটা, ঠিক আছে, বড় মনে করো যে শহীদ মিনার আছে, ঠিক আছে, বিশাল বড়। এটা হলো বাংলাদেশের ভিতর সবচাইতে বড় শহীদ মিনার, ঠিক আছে। এটা সম্ভবত 51 ফুট বা এই টাইপের কিছু, আমার সঠিক খেয়াল নাই। হ্যাঁ, তো যাই হোক, তারপর দেখো এখানে বলছে যে মাতৃভাষা দিবস হিসাবে 21 ফেব্রুয়ারিকে পালন করা হয় কত সাল থেকে, 2000 সাল থেকে। এটা মনে রাখবা যে 21 ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কত সাল থেকে, 2000 সাল থেকে, ঠিক আছে। এবং দেখো এই যে দেশের সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতিকে রবিউল হুসাইন, ঠিক আছে। মানে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে শহীদ মিনার সবচাইতে বড় শহীদ মিনার, এই শহীদ মিনারের স্থপতিটাকে রবিউল হুসাইন, ঠিক আছে। আমার একজন বন্ধু ছিল, বুঝছো, রবিউল ওর নাম ছিল, ও অনেক উঁচা লম্বা ছিল। তো আমি ইনফরমেশনটা ওর এদের মনে রাখতাম, ঠিক আছে, যে রবিউল যেহেতু আমার বন্ধু, অনেক বড়, অনেক উঁচা লম্বা, ঠিক আছে, এই জন্য সবচাইতে বড় শহীদ মিনার স্থপতিকে রবিউলই, ঠিক আছে। তো তোমরা চাইলে মনে রাখতে পারো যে ভাইয়ের একটা বন্ধু ছিল রবিউল, সেই কি করছে, এই শহীদ মিনারটা তৈরি করছে, তৈরি করে নাই, স্থপতি ছিল। হ্যাঁ, স্থপতি, তাই না? হ্যাঁ, স্থপতি। ওকে, তারপরে এখন আসো আর কিছু পড়ি। দেখো যেখানে বলছে অমর একুশে এবং ভাষা অমরতা, এই দুইটা ভাস্কর্য আছে, দুইটা কিসের নাম, ভাস্কর্য নাম। হ্যাঁ, ভাস্কর্য, ভাস্কর্য, দুইটা ভাস্কর্য কোথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে। বিশেষ করে অমর একুশেটা আমরা যখন ভিতরে ঢুকতে গেলেই দেখতে পাই রাস্তার বাম পাশে, ঠিক আছে। দেখবা যে সম্ভবত একজন, মানে মূর্তিটা এরকম বা ভাস্কর্যটা এরকম যে একজন মহিলা একজন তার সন্তানকে কোলে নিয়ে আসে, আর সন্তানটা হয়তো মৃত বা গুলি খাইছে, এই টাইপের একটা ভাস্কর্য দেখতে হবে, সেটা হলো অমর একুশে। হ্যাঁ, ওকে। তারপর দেখো বলছে যে মোদের গর্ব নামে একটা ভাস্কর্য ছিল, এটা কোথায় অবস্থিত, সেটা হলো বাংলা একাডেমিতে, ঠিক আছে। তারপর দেখো বলছে দেশের বাইরে প্রথম শহীদ মিনার, খুব ইম্পর্টেন্ট, দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়, সেটা হলো যুক্তরাজ্য, যুক্তরাজ্যের কোথায়, ওল্ডহ্যামে, যুক্তরাজ্যের ওল্ডহ্যামে। এবং এটা কত সাল উদ্বোধন করা হয়, 1997 সাল, ঠিক আছে। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে। ওকে, তারপরে আসো আমরা নিচে যাই। দেখো এখানে বলছে যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিছে, যে কবে থেকে জাতিসংঘ কবে মনে করো যে মাইনা নেয় বা স্বীকৃতি দেয়, তারপর ইউনেস্কো কবে স্বীকৃতি, এগুলো এখানে বলছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে ইউনেস্কো 17 নভেম্বর 1999 সাল, কবে, 17 নভেম্বর 1999 সাল তাদের 30তম সাধারণ অধিবেশনে, কততম, 30তম, ঠিক আছে, সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখা লাগবে কি 17 নভেম্বর 1999, আর কততম অধিবেশনে বা সম্মেলনে, সেটা হলো 30তম। আবার দেখো জাতিসংঘ কবে দিছে, জাতিসংঘ দিছে 2010 সালে, এটা একটু মনে রাখো, এখানে শুধু 2010 সালটা মনে রাখতে হবে। জাতিসংঘ কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়, সেটা হলো 2010 সালে, কেমন। ওকে, তারপরে দেখো বলছে যে সিয়েরা লিওনে, সিয়েরা লিওনে এটা একটা দেশের নাম, ঠিক আছে, এটা একটা দেশের নাম। বলছে সিয়েরা লিওনে সরকারি ভাষা হিসাবে বাংলা ভাষার নাম ঘোষণা করা হয় কবে, 2002 সালে। তার মানে আমরা যে শুধু বাঙালিরাই বাংলা ভাষায় কথা বলি বা আমাদের বাংলাদেশে যে শুধু রাষ্ট্রভাষা বাংলা তেমন কিন্তু না, আর একটা দেশ আছে সেখানেও কি বাংলাদেশের সেখানকার রাষ্ট্রভাষা বাংলা, সেটা হলো কোন দেশ, সিয়েরা লিওন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং সিয়েরা লিওনে মনে করো যে বাংলাদেশের সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা বাংলা দেওয়ার পিছনে একটা ঘটনা আছে বা একটা কারণ আছে, মেইন কারণ, সেটা হলো যে যতই তারা বলুক যে তারা বাংলা ভাষাকে শ্রদ্ধা করে বা সম্মান করে, কি বলে যে রাষ্ট্রভাষা করছে তাদের, এমনটা নয়। হ্যাঁ, এমনটাই, মানে এটা একটা কারণ, কিন্তু শুধুমাত্র এই কারণে না। আর একটা কারণ হলো যে সেখানে আমি যতটুকু জানি শান্তি মিশনের জন্য সেখানে অনেক বাংলাদেশি সেনাবাহিনী আছে ওইখানে, ঠিক আছে, বা তখন ছিল, এখন আছে হয়তো অনেক কম, তখন অনেক বেশি ছিল 2002 সালে, ঠিক আছে। তো তখন হয়তো কি যে বাঙালি সেনাবাহিনীরা যারা তাদের সাথে কমিউনিকেট করতে হতো বাংলা ভাষায়, তো এই বাংলা ভাষায় কমিউনিকেট করতে করতে তাদের ভিতরে বাংলা ভাষা একটা প্রচলন চলেছে, এবং যে কারণে পরবর্তীতে বাংলা ভাষাকে পরবর্তী রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করা, ঠিক আছে। এরকম কিছু একটা মনে করো যে এরকম একটা কারণ আছে আর কি, শুধুমাত্র যে ভালোবাসা দিবে তা না, ঠিক আছে, অতটা ভালোবাসা কেউ দেয় না, ঠিক আছে।
অতটা ভালোবাসা যদি দিত, সম্মান দিত, তাহলে পাকিস্তানিরাই মাইনে নিত, তাই না? ওকে, এখন পুরো ভাষা শহীদ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের জন্য। ঠিক আছে, ভাষা আন্দোলনে মোট শহীদ কয়জন ছিল? 8 জন, এবং তাদের মধ্যে অজ্ঞাত কয়জন? 1 জন, মানে একজনের পরিচয় জানা যায় নাই, বাকি 7 জনের পরিচয় জানা গেছে। 7 জনকে আমরা এখন পড়বো। ঠিক আছে, তার ভিতরে 1 নাম্বার হলো রফিক উদ্দিন আহমদ। ঠিক আছে, রফিক শফিক যে বলছি, রফিকের পুরো নাম কি? রফিক উদ্দিন আহমদ। এবং তোমাকে যদি বলে যে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে, সেটা হলো রফিক। ঠিক আছে, এবং তার পেশা কি ছিল? সে ছিল একজন কমার্শিয়াল প্রেস পরিচালক, একটা প্রেস, ঠিক আছে, একটা প্রকাশনার সে কি ছিল? এমডি ছিল, পরিচালক ছিল। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে কি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু সবগুলো ইনফরমেশন মনে রাখা লাগবে। তোমরা অন্যান্য জিকে বই দেখবে যে অনেক ইনফরমেশন, কিন্তু সবগুলো আসে না বা আসবে না। তো আমি যেগুলো আসবে সেগুলো শুধু এখানে দিয়ে দিচ্ছি, এর বাইরে আসার সম্ভাবনা নাই বলেই চল। ঠিক আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি যতটুকু বুঝি বা আমার অভিজ্ঞতা বলে যে এর বাইরে আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা এতটুকু মানে পড়ো খুব ভালো হবে, কিন্তু এগুলা কিন্তু ভোলা যাবে না। যতটুকু পড়ছি এগুলা ভোলা যাবে না কোনোভাবেই। ঠিক আছে, ওকে, এখন দেখো বলতেছে যে আব্দুল জব্বার ভাষা আন্দোলনে কয় নাম্বার শহীদ? 2 নাম্বার শহীদ। এবং উনি চাকরি সূত্রে দীর্ঘদিন কোথায় ছিলেন? মিয়ানমারে ছিলেন। তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে ভাষা আন্দোলনে শহীদদের ভেতরে মিয়ানমারে ছিলেন কে? ঠিক আছে, বা চাকরি সূত্রে দীর্ঘদিন মিয়ানমারে থাকতে হয়েছিল কাকে? অ্যান্সার কি? অ্যান্সার হবে আব্দুল জব্বার। ঠিক আছে, তারপর আমরা পড়বো আবুল বরকত। কাকে? আবুল বরকত। ঠিক আছে, ওকে, দেখো আবুল বরকত একটা ডাক নাম ছিল, সেটা ছিল আবাই। কি ছিল? আবাই। তো আবাই নামটা কিন্তু আমাদের ওইভাবে রাখা লাগবে না। আচ্ছা, আমাদের প্রশ্ন আবুল বরকত, দেখো আবুলের আ, বরকতের ব। ঠিক আছে, এই আ ব। ঠিক আছে, আবাইয়ের আ ব, এভাবে মনে রাখবা। ঠিক আছে, ওইভাবে অত কঠিন ভাবে মুখস্থ করার কিছু নেই এখানে। এবং তিনি কোথাকার স্টুডেন্ট ছিল? তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোন বিভাগের? রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। হ্যাঁ, ওকে। এবং রাষ্ট্রবিজ্ঞান কি করতেছিল? এমএ করতেছিল। ওকে, তারপর আসে আব্দুল সালাম। পেশায় কি ছিল? পেশায় ছিল সরকারের শুল্ক অধিদপ্তরের পিয়ন। ঠিক আছে, এতটুকু মনে রেখে আব্দুল সালাম সম্পর্কে। তারপর ছিল শফিউর রহমান পেশায় ছিল ঢাকা হাইকোর্টের হিসাব রক্ষক। কি ছিলেন? ঢাকার হাইকোর্টের একজন হিসাব রক্ষক শাখার কেরানি। ঠিক আছে, আব্দুল সালাম ছিল পিয়ন, আর শফিউর রহমান কি ছিল? একজন কেরানি ছিল। ঠিক আছে, ঢাকার হাইকোর্টের হিসাব রক্ষক বিভাগের কেরানি। এখন আসে আব্দুল আওয়াল। পেশায় কি ছিল? একজন রিক্সা চালক ছিল। ঠিক আছে, তোমাকে ওইভাবে প্রশ্ন করবে যে ভাষা আন্দোলনের শহীদদের ভিতরে পেশায় রিক্সা চালক কে ছিল? আব্দুল আওয়াল। ক্লিয়ার? তারপর আসে ওহিউল্লাহ। খুব ইম্পর্টেন্ট এটা, ওহিউল্লাহটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ কে? ওহিউল্লাহ। বয়স ছিল কত? সর্বকনিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। বয়স কত? মাত্র 8 থেকে 9 বছর। বয়স কত ছিল? মাত্র 8 থেকে 9 বছর। এবং তিনি 3য় শ্রেণীর ছাত্র ছিলেন। কোন ক্লাসের ছাত্র ছিল? 3য় শ্রেণীর। ঠিক আছে, ওকে। এবং দেখো এখানে আমি একটা জিনিস তোমাদের একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে দাঁড়াও 1 মিনিট। দেখো এই যে লাস্টে 3 জন যে আছে, ওহিউল্লাহ, ধরো আমি এটা অন্য কালিদা লেখা দিই, হ্যাঁ, সবুজ কালিদা দিই। ওহিউল্লাহ, তারপরে হলো তোমার শফিউর রহমান আর আব্দুল আওয়াল। এই 3 জন শহীদ হয় 22 ফেব্রুয়ারি। কয় তারিখে? 22 ফেব্রুয়ারিতে। শহীদ হয়। আর বাকি যে মনে করো যে যারা আছে, ঠিক আছে, সবাই কত তারিখে? 21 ফেব্রুয়ারি। তো আমরা আসলে এতটুকুই জানি যে 21 ফেব্রুয়ারিতেই আসলে গুলি চালানো হয় এবং 21 ফেব্রুয়ারিতেই ভাষা শহীদরা শহীদ হয়। কিন্তু এই যে লাস্টে যে 3 জন আছে, শফিউর রহমান, আব্দুল আওয়াল এবং ওহিউল্লাহ, এই 3 জনকে কবে গুলি করা হয় বা মেরে ফেলা হয়? সেটা হলো 22 ফেব্রুয়ারি। ঠিক আছে, এগুলো একটু মনে রেখো, এই ইনফরমেশনটা মনে রেখো। আর তাছাড়া সালাম, বরকত, রফিক যারা আছে এদেরকে কবে? 21 ফেব্রুয়ারিতে। হ্যাঁ, এবং সবাইকেই 21 পদক দেওয়া হয়। কবে? সবাইকেই 21 পদক দেওয়া হয় মরণোত্তর মানে মরার পরে। ঠিক আছে, জীবিত থাকতেও কেউ 21 পদক পাইতে পারে, মরে যাওয়ার পরে কেউ পাইতে পারে, কিন্তু এরা মরে যাওয়ার পরে পাইছে।
কত সালে পাইছে? 2000 সালে। ঠিক আছে, একটু মনে রেখো, সবাই 2000 সালে পায়। ঠিক আছে, মরণোত্তর। আর 21 তারিখে কারা শহীদ হয় আর 22 তারিখে কারা শহীদ হয়, এটা একটু মনে রেখো। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত ছিল হলো আমাদের আজকের মনে করো যে পড়া মানে তো তোমরা আগে যাও না, আমরা আজকে এমসিকিউ সলভ করবো, দুই একটা আমি এমসিকিউ ধরবো তোমাদের। ঠিক আছে, দেখি প্রশ্ন ব্যাংক থেকে দুই একটা এমসিকিউ সলভ করাবো। তো তার আগে বলো যে যতটুকু পড়াইলাম তার ভিতরে কারো কোনো সমস্যা আছে কি না, একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও যে কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, একজন বলছে যে ভাই স্থপতি মানে কি? হ্যাঁ, আচ্ছা তোমরা আর্কিটেক্ট বোঝো? আর্কিটেক্ট, হ্যাঁ, যিনি কি করে, যে একজন ভবনের জন্য, বা ভবন না, সরি, ভবন আসলে ভবনই বলতে বুঝি, তাই না? যে আর্কিটেক্ট আসলে ভবন তৈরি, শুধু ভবন না, যে কোনো একটা ভবন বা যে কোনো একটা মনে করো যে বিল্ডিং হইতে পারে, ব্রিজ হইতে পারে, একটা ভাস্কর্য হইতে পারে, যে কোনো কিছু তৈরি করার জন্য যে পরিকল্পনা বা নকশা, ঠিক আছে, এটা আসলে যে করে, ডিজাইনটা যে করে, তাকেই বলা হয় স্থপতি। ঠিক আছে, বা আর্কিটেক্ট। ঠিক আছে, ওকে, এটা হলো আর্কিটেক্ট। আর আবিষ্কারক মানে তো মনে করো যে ফাদার। ঠিক আছে, মানে যে জিনিসটা আবিষ্কার করে, জিনিসটা ছিল না। মনে করো শহীদ মিনার, আমি তোমাকে বলি শহীদ মিনার, দেখো শহীদ মিনার স্থপতি আর আবিষ্কারের ভিতরে পার্থক্যটা কি? মনে করো যে যেমন আমরা দেখলাম যে কি বলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তোমার শহীদ মিনারটা এরকম ছিল, হ্যাঁ, এরকম ছিল, এরকম ছিল। এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা করছে কি? স্থপতি। ঠিক আছে, কিন্তু এই শহীদ মিনারটা আবিষ্কার কিন্তু স্থপতি না, বা যে স্থপতি ছিল বা যে ডিজাইনটা করছে সে কিন্তু এটার আবিষ্কারক না। তাহলে আবিষ্কারকটাকে, এই যে শহীদদের স্মৃতিতে একটা স্তম্ভ তৈরি করে এটার নাম যে শহীদ মিনার দেওয়া যায়, এটা ইতিহাস ঘেটে দেখা লাগবে যেটা সর্বপ্রথম শহীদ মিনার কে তৈরি করছিল। সর্বপ্রথম একটা শহীদ মিনার, এই শহীদ মিনারটা যেরকম যে কোনো আকৃতির হইতে পারে, কিন্তু এই সর্বপ্রথম শহীদ মিনারটা কে বানাইছিল সেটা তোমাকে বের করতে হবে। যে সর্বপ্রথম শহীদ মিনারটা বানাইছিল সে হলো আবিষ্কারক। আর এই যে স্পেসিফিক একটা শহীদ মিনার যেটা ডিজাইন এরকম, এই ডিজাইনটা কে বানাইছে সেটা হলো স্থপতি। ঠিক আছে, আশা করি বুঝছো স্থপতি কি আর আবিষ্কারক জিনিসটা কি। ঠিক আছে, মাফিজ হক, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, আমার এখানে একটু কমেন্ট দেরি করে আসে, আমি ফোনে দেখতেছি কমেন্টগুলো। হ্যাঁ, তো একটু ওয়েট করবা, বিরক্ত হওয়ার কিছু নেই, কিন্তু প্রশ্ন করবো অবশ্যই। আচ্ছা, আমরা চলো একটা নতুন পেজ নেই, একটু কিছুই করি, কি বলে এমসিকিউ সলভ করি। ঠিক আছে, দেখো আচ্ছা বলো তো, যা যা পড়লাম তার ভেতরে প্রশ্ন করি। হ্যাঁ, যে বলো, তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করে? সবাই কমেন্ট করো, তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করে?
কে প্রতিষ্ঠা করে? ঠিক আছে, এটা 44তম বিসিএস আসছে, 44তম বিসিএস আসছে এটা। হ্যাঁ, সবাই বলো, সবাই কমেন্ট করো। আমি কমেন্ট অবশ্যই পড়বো, আমি একের পর এক প্রশ্ন বলতে থাকি, তোমরা শুধু অ্যান্সার করতে থাকো। হ্যাঁ, তারপরে তুমি বলো বাংলাদেশের পাশাপাশি কোন দেশ, বাংলাদেশের পাশাপাশি কোন দেশ বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে? রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি বানান কি? স্বীকৃতি, স্বীকৃতি, স্বীকৃতি বানান ভুল গেছে, ঠিক করি। স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে। এটাও আমাদের 44 বিসিএস এর প্রশ্ন, 44 বিসিএস, ঠিক আছে। ওকে, তারপরে প্রশ্নে আসি, সবাই অ্যান্সার করতে থাকো। আচ্ছা, আর একটা ভাষা আন্দোলন রিলেটেড একটা প্রশ্ন, যদি আমি এটা আমরা পরে পড়বো, সেই জন্য আজকে স্লাইড আমি দেই নাই, কিন্তু তারপরে তোমরা এটা পারবা, ঠিক আছে। সেটা একটু সবাই বললাম, প্রশ্নটা করি, ঠিক আছে। এটা মেডিকেল একবার আসছিল, ঠিক আছে। সেটা হলো যে সালাম সালাম হাজার সালাম এই গানটির কণ্ঠশিল্পীকে? ঠিক আছে, বলো। সালাম সালাম গানটির কণ্ঠশিল্পীকে? গানটির কণ্ঠশিল্পীকে? এটা এটা আসছিল মেডিকেল 17-তে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? প্রধানমন্ত্রী কে ছিলেন? ঠিক আছে, এটা 41তম বিসিএস আসছে। হ্যাঁ, তো দেখবা যে আমরা বিসিএস বা বিভিন্ন ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে আমরা অলরেডি সবগুলাই পড়ে ফেলছি। হ্যাঁ, মানে আমরা কিন্তু এগুলাই আমি ফোকাস করছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আবুল কাসেম, আবুল কাসেম যেন কোনটার অ্যান্সার ছিল দেখি। হ্যাঁ, তমুদ্দিন মজলিসকে প্রতিষ্ঠা করে আবুল কাসেম। তারপর একটা অ্যান্সার করো যে কোন দেশ বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়েছে? আচ্ছা, আয়েশা বিনতে হিলাল বলছে নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন কোনটা, যে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, এটা নাকি? হ্যাঁ, এটা যদি অ্যান্সার হয় তাহলে ঠিক আছে, খাজা নাজিমউদ্দিন। হ্যাঁ, ওকে। হ্যাঁ, সিয়েরা লিওন। কোন দেশ বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়? সিয়েরা লিওন। ওকে, আঞ্জুমান আক্তার রাইট অ্যান্সার দিছো তুমি। তারপরে খালিদ বিন মুত্তালিব, তুমিও রাইট অ্যান্সার দিছো। আয়েশা বিনতে হেলাল, তুমিও রাইট অ্যান্সার দিছো, ঠিক আছে। ওকে, আর একটা প্রশ্ন দেই। আচ্ছা দেখো, একদম আমরা আমরা আজকের ক্লাসের একদম ফার্স্টে পড়ছিলাম এটা, ঠিক আছে। এটা অ্যান্সারটা করো তো, যে পাকিস্তান শব্দটি তৈরি করেন কে? বলো সবাই। পাকিস্তান শব্দটি তৈরি করে কে?
বলো পাকিস্তান শব্দটি তৈরি করেন কে? হ্যাঁ, ভাষা আন্দোলনের সালাম সালাম গানটির কণ্ঠশিল্পী আব্দুল জব্বার, খালিদ বিন মুত্তালিব। হ্যাঁ, তোমার অ্যান্সার রাইট। ঠিক আছে। না, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী না, এটা খালিদ বিন মুত্তালিব। তুমি একটু ভুল করছো। হ্যাঁ, ওটা মোহাম্মদ আলী জিন্না হবে। ওকে, তারপরে দেখো পাকিস্তান শব্দটি তৈরি করেন কে? অনেকটা আগে পড়ছি, তাই না? সেটা হলো যে চৌধুরী রহমত আলী। ওকে, আর চৌধুরী রহমত আলী কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল? হ্যাঁ, বলো তো। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ওকে। তো আমরা অনেক কিছুই বললাম, প্রশ্ন দিয়ে একটা সলভ করলাম। তোমরা অবশ্যই প্রশ্ন সলভ করবা, ঠিক আছে? বিশেষ করে বিসিএস প্রশ্ন এবং অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো, ঠিক আছে? আম, তাহলে বলো যে আজকের ক্লাসের টপিক তো সব শেষ। এখন বলো যে আজকের ক্লাসের টপিকের ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, আয়েশা বিনতে হেলাল, ক্যামব্রিজ, রাইট অ্যান্সার। আচ্ছা বলো। হ্যাঁ, নাসিফ হক, ক্যামব্রিজ, রাইট অ্যান্সার। ওকে, তারপরে বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা এবং ক্লিয়ার কিনা। যদি সকল টপিক ক্লিয়ার হয়ে থাকে সেটাও বলো যে ভাইয়া ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি কারো কোনো সমস্যা নাই। আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব গ্রুপে, আর আমি ক্লাস লাইভটা এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। যাই হোক, ভালো থাকো সবাই, আমার জন্য একটু দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।